Today discuss about spinning important questions. আজকে আমি আলোচনা করব স্পিনিং এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে যেগুলো আমাদের ইন্টারভিউ বোর্ডে কাজে লাগবে। প্রথমে আসি, রাইট ডাউন অফ ফাইবার প্রপার্টিজ। তো ফাইবারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে, এটা সাধারণত অনেক স্পিনিং মিলের যে লিখিত পরীক্ষা আছে সেগুলোতে সাধারণত দিয়ে থাকে। ফাইবার লেন্থ, ফাইবার ফাইননেস, ফাইবার ম্যাচুরিটি, ফাইবার স্ট্রেংথ, শর্ট ফাইবার, ময়েশ্চার, ট্রাশ। তো ফাইবার লেন্থ হচ্ছে ফাইবারের সমস্ত গুণাবলীর মধ্যে এই লেন্থের গুরুত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, সমস্ত যে গুণাবলী বৈশিষ্ট্য আছে এর ভিতরে এই লেন্থের যে গুরুত্বটা সবচেয়ে বেশি। ঠিক আছে, ফাইবারের দৈর্ঘ্যের তারতম্য ফাইবারের প্রসেসিং এই স্পিনিং মেশিনারির প্রযুক্তিগত বিষয়, যেমন আপনার সেটিং, গেজিং, বিটিং, স্পিড, ড্রাফট, টুইস্ট ইত্যাদি বিষয় এই ফাইবার দ্বারা যে তৈরিকৃত যে সুতার মান, এই বৈশিষ্ট্যের উপর বিশেষ ভূমিকা পালন করে। ঠিক আছে, যদি আপনার স্ট্যান্ড ভালো হয়, লং ফাইবার হয়, ঠিক আছে, লং ফাইবার হলে যে আপনার যে হাই কাউন্ট অর্থাৎ লাইট কাউন্ট, উচ্চ কাউন্ট সুতা তৈরি করা সম্ভব। আর এই লম্বা দৈর্ঘ্যের অর্থাৎ যদি লেন্থ ভালো হয়, এই ভালো লেন্থের ফাইবারের ওভারল্যাপিং, অর্থাৎ যে লেন্থ যদি বেশি হয়, ধরুন 32 মিলিমিটার হয়েছে সেই ক্ষেত্রে, কিংবা 30 মিলিমিটার হয়েছে, যত বেশি হবে তত ভালো। তো ফাইবারের লেন্থ, যে মানে লম্বা ফাইবারের যে ওভারল্যাপিং, লম্বা ফাইবারটা কি হচ্ছে যে যদি ওভারল্যাপিং, অর্থাৎ যে ওভারল্যাপিং বেশি হওয়ার জন্য ফাইবারের মধ্যে একটা পারস্পরিক সংযোগ বৃদ্ধি পায়, লং ফাইবারের ক্ষেত্রে। এর কারণে সুতার যে স্ট্রেংথ সেটাও বৃদ্ধি পায়। তো লম্বা ফাইবারের অর্থাৎ দৈর্ঘ্য বেশি হওয়া যে ফাইবারের সুতার আকৃতি, প্রকৃতি, ইভেননেস এগুলো ভালো হবে। ঠিক আছে, তো লং ফাইবারের সুতা পরস্পরের মধ্যে ওভারল্যাপিং বেশি হওয়ার কারণে কি হয় যে টুইস্ট কম দিয়ে সুতা উৎপাদন করা যায়, ফলে প্রোডাকশনও বাড়ে, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পায়। তো এক কথায় যে লেন্থ যদি বেশি হয় সেক্ষেত্রে যে সুতার যে স্ট্রেংথ, সুতার যে সিএসপি সেটা ভালো হবে। আলটিমেটলি যে আপনার পরবর্তী যে ওয়ার্কিংগুলো, ড্রয়িং, সিমপ্লেক্স, দেন হচ্ছে যে রিং, অটোগন, সব দিকে ওয়ার্কিং ভালো হবে। রিংয়ের ব্রেগেজ কম হবে, ইয়ার্ন সিএসপি বেড়ে যাবে, স্লাইবার ব্রেগেজ কম হবে, দেন হচ্ছে যে আপনার রবিং ব্রেগেজ কম হবে, যে অটোগনে যে টোটাল কাট, ইয়ার্ন যে কাটটা সেটা কমে যাবে। এরপর আসি ফাইবার ফাইননেস। ফাইবার ফাইননেস বলতে আমরা বুঝবো ওই ফাইবারের একক দৈর্ঘ্যের ওজনকে বোঝায়। ঠিক আছে, একক দৈর্ঘ্যের ওজনকে বোঝায়। তো সূক্ষ্ম ফাইবার দ্বারা মোটা ফাইবারের চেয়ে অধিক কাউন্টের অর্থাৎ চিকন সুতা তৈরি করা যায়। তো সূক্ষ্ম ফাইবার দ্বারা তৈরিকৃত যে সুতা আছে সেটা ইরেগুলারিটি আপনার কম হবে। ঠিক আছে, তো ফাইবার যত সূক্ষ্ম হবে সংখ্যা তত বেশি হবে, ফলে কি হবে, সুতার যে স্ট্রেংথ, শক্তি, এটা বৃদ্ধি পাবে। এরপর আসি ফাইবার ম্যাচুরিটি। তো ফাইবার ম্যাচুরিটি এটা যে ফাইবার প্রপার্টিসের ভিতরে, বৈশিষ্ট্যের ভিতরে বড় একটা ব্যাপার। যদি আপনার ফাইবার ম্যাচুরিটি ভালো হয়, তাহলে কিন্তু আপনার ন্যাপসের যে কার্ডিংয়ের যে ন্যাপস সেটা কিন্তু আপনার কম হবে। ঠিক আছে, দেন হচ্ছে যে এনআরই বেড়ে যাবে, আলটিমেটলি সুতার যে স্ট্যান্ড সেটাও বেড়ে যাবে, ইয়ার্ন সিএসপি ভালো হবে। যদি ফাইবারের ভিতরে মানে যদি ফাইবার যদি ম্যাচুরিটি না হয়, ইম্যাচুর ফাইবার হয়, তাহলে কিন্তু ন্যাপস তৈরি হবে। ঠিক আছে, ন্যাপস ক্রিয়েট হবে, সহজে ফাইবার ছিঁড়ে যাবে।
তো ওয়েস্টেজ বেড়ে যাবে, ফাইবারের শক্তি কম থাকার জন্য ইয়ার্ন যে স্ট্যান্ড সেটাও কম হবে। এবং কি সুতা বা কাপড়ের রং করলে যদি এই ফাইবার দিয়ে সুতা বানানোর পর কাপড়ে যদি সেটা রং করা হয়, তাতে কি হবে, শেড ভেরিয়েশন হবে, শেডের যে তারতম্য দেখা দেবে। ঠিক আছে? তো ফাইবার ফাইননেস পরিমাপের ক্ষেত্রেও এটা মারাত্মক অসুবিধার সৃষ্টি হবে। তো আমরা যে এইচভিআই টেস্ট করে থাকি সেখানে কিন্তু ফাইবার ম্যাচুরিটি সাধারণত যদি আপনার 8.4 থেকে অ্যাবভ থাকে, যত উপরে থাকে তত ভালো। 0.84, 0.85, 0.86, 0.87, 0.89, তো এরকম হলে যত বেশি হবে তত ভালো। তাতে বুঝতে হবে যে আসলে ফাইবার ম্যাচুরিটি এটা ভালো আছে, তার মানে পরবর্তীতে প্রসেসের জন্য আমাদের জন্য এটা ভালো হবে। অর্থাৎ যে ইয়ার ইরেগুলারিটি মানে কম হবে, ইয়ার্ন সিএসপি বাড়বে, হ্যাঁ, আলটিমেটলি অটোকনে যে ইয়ার্ন কাটও কমে যাবে, ওভারঅল ভালো হবে, ন্যাপস কমে যাবে, হ্যাঁ, এনআরই ভালো হবে। এরপর আসি ফাইবার স্ট্রেংথ। তো ফাইবার স্ট্রেংথ যত ভালো হবে, যে আপনার যে ইয়ার্ন যে স্ট্রেংথ সেটাও ভালো হবে, আলটিমেটলি ইয়ার্ন সিএসপি ভালো হবে, হ্যাঁ, আইপিআই লেভেল ভালো থাকবে, আইপিআই কম হবে। ঠিক আছে? এরপর আসি যে শর্ট ফাইবার। তো ফাইবারে শর্ট ফাইবার যদি বেশি থাকে সেক্ষেত্রে ন্যাপস ক্রিয়েট হতে পারে, হ্যাঁ, ন্যাপস ক্রিয়েট হতে পারে। তারপর হচ্ছে যে এনআরই যে পরিমাণটা সেটা, এনআরই লেভেলটা সেটা কমে যেতে পারে। হ্যাঁ, যদি শর্ট ফাইবার ভালো হয় সেক্ষেত্রে আলবেন ন্যাপসের রিপোর্ট ভালো হবে, এনআরই রিপোর্ট ভালো হবে। ঠিক আছে? তো ইয়ার্ন সিএসপি বেড়ে যাবে, হ্যাঁ, আইপিএল লেভেল ভালো হবে, ইয়ার্ন কাট কমে যাবে যদি শর্ট ফাইবার কম থাকে। এরপর হচ্ছে ময়েশ্চার। তো ময়েশ্চার যদি আপনার 8 থেকে 8.5 এর ভিতরে থাকে তাহলে মনে করতে হবে যে ভালো। আর যদি ময়েশ্চার আপনার 9, 10 এরকম 11 এরকম হয়ে যায় তাহলে মনে করতে হবে যে আমাদের রিপোর্টটা, এই ফাইবারের রিপোর্টটা ভালো হবে না। কারণ হচ্ছে যে এই ময়েশ্চার বেশি হলে এগুলো কিন্তু যে গার্ডিং এর যে বিভিন্ন গেজ পয়েন্টগুলো আছে সেখানে যে ন্যাপস ক্রিয়েট হবে, হ্যাঁ, ন্যাপস ক্রিয়েট হবে, আলটিমেটলি পরবর্তীতে ওয়ার্কিং খারাপ হবে। আর যদি ময়েশ্চার কম হয় তাহলে কিন্তু ইনভিজিবল লসটা বেড়ে যাবে, অর্থাৎ সেটা শুষ্ক হয়ে যাবে, যে উড়ে যাবে, হ্যাঁ, উড়ে যাবে, তো সেটা আমরা কোনো হিসাব পাবো না, ইনভিজিবল লস বেড়ে যাবে। ঠিক আছে? তো ট্রাশ যদি আপনার অতিরিক্ত পরিমাণে হয় তাহলে কিন্তু যে কার্ডিং এর রিপোর্ট খারাপ হবে, হ্যাঁ, ড্রয়িং, সিমপ্লেক্সিং, অটোকন সব দিকে রিপোর্ট খারাপ হয়, আলটিমেটলি ইয়ার্নের রিপোর্টও খারাপ হবে, ইয়ার্ন সিএসপি কমে যাবে, হ্যাঁ, আইপিআই লেভেল বেড়ে যাবে। এরপর আসি যে ড্রফেমের সাধারণত সিবি পার্সেন্ট এবং এ পার্সেন্ট কেমন হওয়া উচিত। ড্রফেমের সিবি পার্সেন্ট বিলো 2.5, অর্থাৎ 2.5 এর নিচে হলে ভালো হয়, এবং কি এ পার্সেন্ট হচ্ছে 1.5 এর নিচে হলে ভালো হয়। ঠিক আছে? তো নেম অফ কার্ডিং মেশিন ওয়েস্টেজ। কার্ডিং মেশিনে সাধারণত কি কি ওয়েস্টেজ হয়ে থাকে, যে ওয়েব আছে, হ্যাঁ, সেই ওয়েব হয়ে থাকে, ফ্ল্যাট স্ট্রিপ হয়, এফএস, হ্যাঁ, ট্রেকারিং ওয়েস্টেজ, স্ল্যাবার ওয়েস্টেজ। এরপর আসি জিপিএসএস ফুল ফর্ম। জিপিএসএস ফুল ফর্ম হচ্ছে গ্রাম পার স্পিন্ডেল পার শিফট। এরপর হচ্ছে ক্লিনিং এফিসিয়েন্সি অফ ব্লোরুম মেশিন। তো অনেক সময় ইন্টারভিউ বোর্ডে সাধারণত ধরে থাকে যে ব্লোরুমে কত পার্সেন্ট ক্লিনিং করতে পারে। ঠিক আছে? ক্লিনিংয়ের যে কত পার্সেন্ট ক্লিনিং ব্লোরুমে হয়ে থাকে, তো বলতে হবে 65%। ফাংশনস অফ ড্রফিম। তো ড্রয়িং মেশিনের ফাংশন হচ্ছে, আমরা এত বিশদভাবে বলতে না, যে আমরা এইভাবে বলবো যে ফাংশন হচ্ছে ড্রয়িং, দেন হচ্ছে ডাবলিং, হ্যাঁ, ড্রাফটিং। ঠিক আছে? এই তিনটি কাজ ড্র ফ্রেমে সাধারণত হয়ে থাকে। এরপর আসি যে গিভেন একটা ক্যালকুলেশন, এটা আমাদের যারা স্পিনার আছি সবাইকে জানা উচিত। ধরুন আমি লিখেছি যে গিভেন কপস ওয়েট, মানে একটা কপসের ওজন ধরুন 50 গ্রাম, সেটা 65 গ্রাম হতে পারে, 55 গ্রাম হতে পারে, 58 গ্রাম হতে পারে, 45 গ্রাম হতে পারে। ঠিক আছে?
আর কাউন্ট হচ্ছে 30 এনি। সেই কাউন্ট কিন্তু আপনার 28, 26, 24, 20 এরকম হতে পারে, এনি কাউন্ট। তারপর লিখেছি হাউ মেনি মিটার অফ ইয়ার্ন, অর্থাৎ 50 গ্রাম সুতার ভিতরে কত মিটার সুতা আছে। হ্যাঁ, এটা 45 গ্রাম হতে পারে, 60 গ্রাম হতে পারে। তো এত গ্রাম সুতার ভিতরে কত মিটার সুতা আছে এটা বের করতে হবে। তো ক্যালকুলেশন হচ্ছে, আমি লিখলাম যে 50 গ্রাম, এরপর হচ্ছে 768, এরপর হচ্ছে 2.2046, এরপর হচ্ছে 30, হ্যাঁ, ডিভাইড বাই, যেহেতু আমাদের গ্রামে আছে, ডিভাইড বাই 1000। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 2539.66 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো এভাবে আমরা সহজে যে কোনো কপসের যে ওয়েট থেকে আমরা মিটারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এত গ্রাম সুতা আছে, এটা থেকে আমাদের কত মিটার সুতা হবে, খুব সহজে আমরা এইভাবে বের করতে পারি। এটা আমি আবার বলছি, এই ক্যালকুলেশনটা কিন্তু প্রতিটা স্পিনারকে জানতে হবে। ঠিক আছে, আপনি জেনে অন্যকে জানাবেন। ঠিক আছে, তা আপনি জেনে অন্যজনকে জানালে কিন্তু আপনার সেটা কমতি হবে না, বরঞ্চ আপনার সম্মান বাড়বে। আপনাকে মানুষ রেসপেক্ট করবে যে হ্যাঁ, তার কাছে শিখেছি, কিংবা আহ, তার কাছে শিখেছি এবং সে অনেক জানে, এবং কি আপনাকে সেই রেসপেক্ট কিন্তু আপনাকে দিবে। ঠিক আছে, আপনি যত জানবেন আপনাকে তত মানুষ রেসপেক্ট করবে, যত শিখাবেন তত আপনাকে সম্মান করবে। ওকে, তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।